ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডে এই বিপুল জনসমাগম, যার কথা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। A few moments later. আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। এটা মাথায় রাখবেন, মাথা উঁচু করে আমাদের চলতে হবে এবং বাংলায় দেশকে আজকে পথ দেখাচ্ছে। আমরা এক নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেছেন, আর সেই উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি পশ্চিম বাংলায় কী ধরনের উন্নয়ন করেছেন, কী ধরনের উন্নয়নের জোয়ার, উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, তারই ব্যাখ্যা দিলেন। আর সেই ব্যাখ্যায় যেটা দেখা গেল যে উত্তরবঙ্গে গিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ভাষণ দিচ্ছেন, তখন তারই দলের মেয়র, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, তার চোখে ঘুম এসে গেল। তিনি হাই তুলতে শুরু করলেন, আর হাই তুলে দিদির দিকে তাকাতে শুরু করলেন যে দিদি এবার একটু থামুন। কেননা 1 ঘন্টা ধরে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে যে উন্নয়নের বুলি ছোটালেন, সেই বুলি এর আগে বাংলার মানুষ 10 বছর ধরে শুনে এসেছে। 14 বছর এই কারণেই বললাম না, কারণ 4 বছর অন্তত একটা সরকারকে দেখতে হয় যে সেই সরকার কি কাজ করে। আর সেই 4 বছরের প্রথম বছরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী সেই সময়ের অমিত মিত্র বুক ফুলিয়ে ঘোষণা করেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন, আর উত্তরবঙ্গকে তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সুইজারল্যান্ড বানাবেন। তো সেই যে ঘোষণা বুক ফুলিয়ে অমিত মিত্রের সেই সময়ের, আজকে 14 বছর পরে তো আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কতটা লন্ডন হয়েছে আর কতটা উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হয়েছে। উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গেই রয়েছে আর কলকাতা কলকাতাতেই, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালোমতো বুঝতে পারছেন বলেই কিন্তু এখনও তিনি সেই উন্নয়নের কাজ করে যাচ্ছেন, কিংবা তাকে উন্নয়নের ঘোষণা করে যেতে হচ্ছে। সত্যি সত্যি যদি উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হয়ে যেত আর কলকাতা লন্ডন হয়ে যেত, তাহলে আজকে যে তিনি ঢাকটা পেটাচ্ছেন, মাথাটা ঠুকছেন যে কেউ তার উন্নয়নের কথা বলছে না, কোনো কাগজ নাকি উন্নয়নের কথা লিখছে না, সেটা কি বলার কোনো প্রয়োজন ছিল? সেটা নিয়ে কি এভাবে সরকারি খরচে জনসভা করার কোনো দরকার ছিল? তো সেই উত্তরবঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গে এই যে 14 বছরে তার শাসনের উন্নয়নের জোয়ার, সে নিয়েই যখন তিনি ঢাকঢোল পেটাচ্ছিলেন, তখনই যেটা দেখা গেল যে উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রীর চোখে ঘুম এসে গেল। তার চোখ ঘুমে জড়িয়ে এলো, নেত্রীর ভাষণের মাঝেই তার চোখ বুজু বুজু হয়ে এলো। অথচ এই মানুষটিকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাতে একটা বিশেষ দপ্তর বানিয়েছিলেন, বিশেষ মন্ত্রীর কিন্তু দায়িত্ব দিয়েছিলেন। গৌতম দেবকে মন্ত্রী করে 2021 সাল পর্যন্ত তিনি উত্তরবঙ্গের উন্নয়ন করেছিলেন। আর আজকে সেই জায়গায় উদয়ন গুহ এসেছেন বটে, কিন্তু সেই প্রাক্তন উন্নয়ন মন্ত্রী এতটাই উন্নয়ন করেছেন আর তার উন্নয়নের সুফল উত্তরবঙ্গ এতটাই পাচ্ছে যে তিনি আজকে শিলিগুড়ির মেয়র হয়ে গেছেন, অন্যদিকে রাজ্যের তহবিল খালি হয়ে গেছে। অথচ উত্তরবঙ্গে এখনো সুইজারল্যান্ডের দন্তস্বও দেখা যাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। আর এইটাই যখন মিডিয়া এখন বলছে, মিডিয়া যখন প্রশ্ন তুলছে যে বাংলায় কতটা উন্নয়ন হলো, কোথায় কত টাকা খরচা হলো, কিংবা এই যে আপনি এত উন্নয়নের কথা বলছেন, এত লগ্নির কথা বলছেন, সেগুলো কোথায় কিভাবে হবে, এই নিয়ে যখন বিশদে মিডিয়া প্রশ্ন করতে শুরু করলো, তখনই দিদির গোসা হয়ে গেল। দিদি খেপে গেলেন, আর খেপে গিয়ে এদিন তার ভাষণের 1 ঘন্টার যে ভাষণ, সেই ভাষণের প্রায় মিনিট 15-20 মিডিয়াকে গালাগাল দিতেই, মিডিয়াকে হুঁশিয়ারি দিতেই কাটিয়ে দিলেন। আর এই যে দিদির গোসা, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা মিডিয়ার উপরে, যে তিনি উন্নয়নের এত কাজ করছেন, পশ্চিমবঙ্গে উন্নয়নের জোয়ার বইছে, অথচ সে নিয়ে নাকি মিডিয়া কোনো কথাই বলছে না, মিডিয়া কোনো খবরই করছে না। উল্টে মিডিয়া পাতার ওপর পাতা জুড়ে নানা রকমের প্রশ্ন তুলছে। তো এই যে দিদির গোসা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা, সেই গোসা তিনি এদিন কিভাবে দেখালেন বন্ধুরা, সেটা আগে দেখুন। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম। বলছে কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে?
যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাতমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে, কত মানুষের কত। আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে, মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো, বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না, তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। টাকার হিসেব চাইছেন যারা, লজ্জা করে না? রোজ যে ভাতটা খান মাপেন, 100 চালের ভাত খেলেন না 200 চালের ভাত খেলেন, না ডায়েটিং করে খেলেন না, তার কোনো মাপ থাকে? সাথে মাপ থাকে না। কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ শুধু সমালোচনা। চোখে দেখতে পারেন না উন্নয়ন? যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী বেজায় খাপ্পা হয়ে রয়েছেন, কারণ সামনেই আবার 2026-এ বিধানসভার ভোট আসছে, আর সেই ভোটে তো জিততে হবে। কিন্তু তার আগে তার এত যে 14 বছরের উন্নয়ন পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা নিয়ে কেউ ঢাকঢোল পেটাচ্ছে না, সেটা নিয়ে কেউ কোনো লেখালেখি করছে না। আর এখানেই মুখ্যমন্ত্রী বেজায় চটে রয়েছেন। বেজায় চটে গিয়ে তিনি যেটা বলছেন যে এইসব মিডিয়া, মানে আমাদের মতো মিডিয়া যারা কিনা সরকারের খুঁতগুলো তুলে ধরছি, সমালোচনা করছি যে কি কোথায় উন্নয়ন, সেইটাকে তিনি এদিন একেবারে বেশ করে জবাব দিলেন। আর জবাব দিতে গিয়ে যে কথাগুলো বললেন বন্ধুরা আপনারা সেটা দেখলেন, শুনলেন। এখন প্রশ্ন যথারীতি আবারও ঘুরে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এত উন্নয়ন হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু মিডিয়া সেটা নিয়ে প্রচার করছে না কেন? মিডিয়া সেটা নিয়ে বাহবা দিচ্ছে না কেন? আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে সত্যি সত্যি কি মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মুখ্যমন্ত্রীর শত্রুতা করছে, নাকি যেটা বাস্তব সেটা তুলে ধরার চেষ্টা করছে? তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ দিয়েই শুরু করা যাক, বক্তব্য দিয়েই শুরু করা যাক। যে তিনি এদিন তার বক্তব্যের মাঝখানে একটা কথা বলেছেন যে ভাই, বাড়িতে যখন ভাত খাও তখন কি কতটা চাল লাগে, কতটা চাল খাচ্ছ সেসব হিসেব রাখো, সেসব হিসেব তোলো। তাহলে এই যে পশ্চিমবঙ্গে এত উন্নয়ন হচ্ছে তার খরচা নিয়ে প্রশ্ন তুলছো কেন? এই প্রশ্নটাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। এখন সেই সংসার নিয়েই যদি উদাহরণটা বাংলার উন্নয়নকে দেওয়া যায়, তাহলে বলতে হয় যে সংসারের রোজকার যে খরচা, চাল ডাল নুন আনতে যে খরচা, সেই খরচা করার পর সংসারের কর্তা, মানে যিনি কর্তা ব্যক্তি সংসারের, তিনি যদি বলেন যে আমি সংসারের উন্নয়ন করে ফেলেছি, তাহলে কি সেটা সংসারের উন্নয়ন বোঝায় বন্ধুরা? নাকি যেটা সংসার চালাতে লাগে সেটা দেওয়া বোঝায়? সংসার চালাতে গেলে তো একটা খরচা আছেই, সেই খরচাটা তো করতেই হবে, তো সেটাকে তো আর উন্নয়ন বলা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যেদিনই এই উন্নয়নের ভাষণ দেন, উন্নয়নের বহর দেখান,
সেখানেই দেখতে পাবেন যে 2 কোটি 5 কোটি বিল্ডিং তৈরি করা, বিল্ডিং সারানো, রাস্তা সারাই, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া, যুবশ্রী দেওয়া, কন্যাশ্রী দেওয়া, সাইকেল দেওয়া, এই সবকে তিনি উন্নয়ন বলে চালানোর চেষ্টা করেন। অথচ লোকে প্রশ্ন তোলে যে এই যে আপনি এত দিলাম তত দিলাম বলছেন, আর এই এত কথা বলে এই সব কথা বলছেন যে রাস্তা সারাই হয়েছে এত টাকার, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে এত টাকার, তো এগুলো কি রাজ্যের উন্নয়নের পর্যায়ে পড়ে, শিল্পায়নের পর্যায়ে পড়ে? হ্যাঁ, আগের থেকে রাস্তাঘাট ভালো হয়েছে, মানুষের হাতে হয়তো টাকাও বেড়েছে, কিন্তু সময়ের সঙ্গে যতটুকু টাকা না বাড়লেই নয়, সেটাই এখন মানুষের কাছে বেড়েছে। সময়ে মুদ্রাস্ফীতির কারণে মানুষের যতটুকু আয় বাড়ানোর দরকার, আয় বাড়ার দরকার, সেটাই বেড়েছে। আর সেই ন্যূনতম চাওয়া পাওয়াটুকু নিয়েই তো এখনো রাজ্য সরকার লড়াই করে যাচ্ছে, যেটা কিনা 14 বছর আগেও করতো। তাহলে সেই 14 বছর আগের মানুষের যে ন্যূনতম চাওয়া পাওয়া, সেটার লড়াই যখন এখনো শেষ হয়নি, তাহলে কি করে বলবো যে বাংলা উন্নয়নে এগিয়ে গেছে? উন্নয়নে সারা বাংলা ভারতের পাশাপাশি সারা বিশ্বে সবার থেকে এগিয়ে রয়েছে। দ্বিতীয় যেটা প্রশ্ন উঠছে যে বারবার মুখ্যমন্ত্রী সব সভায় গিয়ে বলেন যে কেন্দ্র টাকা আটকে রেখেছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে। কথা হচ্ছে যে কেন্দ্র এই যে টাকাটা আটকে রেখেছে, সেটা কার কারণে আটকে রেখেছে? সেটা কি বাংলার মানুষের কারণে আটকে রেখেছে, নাকি রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের সঙ্গে বিজেপির যে রেষারেষি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লড়াই, সেই লড়াইয়ে টাকাটা আটকে রয়েছে? এটা তো তৃণমূল বিজেপির ব্যাপার। কেননা মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যদি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না রাখেন, অন্তত দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে রাজ্যের পাওনা গন্ডাটুকু যদি বুদ্ধি করে কৌশলে না বের করে আনতে পারেন, তার বিফলতার দায় তো পশ্চিমবঙ্গের মানুষ নেবে না, পশ্চিমবঙ্গের মানুষ শুনবে না। অথচ আপনি বারবার এই কথাটা বলে এটা বোঝানোর চেষ্টা করেন যে বাংলাকে নাকি কেন্দ্র বঞ্চিত করছে। কিন্তু এখানে যে একটা রাজনীতির লড়াই চলছে সেটা তো মানুষ জানে। এবং তার থেকেও বড় যেটা কথা, যে সত্যি সত্যি যদি এর মধ্যে কোনো রাজনৈতিক স্বার্থ কোনো দলের না থাকতো, তাহলে রাজ্য হিসেবে এত মামলা আপনি করেন, এই যোগ্য অযোগ্য শিক্ষক বাছাই করবেন না বলে সুপ্রিম কোর্টে মামলা হলো, তার আগে আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করলো, অথচ কেন্দ্র রাজ্যকে তার পাওনা গণ্ডায় মিটিয়ে দিচ্ছে না, এটা আপনি বলছেন ঠিকই, কিন্তু সেটা নিয়ে সুপ্রিম কোর্টে তো কোনো মামলা হচ্ছে না। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিষেক মনু সিংভি কিংবা কপিল সিব্বলদের তো আইনজীবী করে কোনো মামলা করা হচ্ছে না। কেন সেটা করা হচ্ছে না, এই প্রশ্নটাও তো অনেকে তুলছেন। পাশাপাশি আরও একটা কথা মুখ্যমন্ত্রী বলেন যে তিনি অনেক সামাজিক প্রকল্প চালু করেছেন। 97টা সামাজিক প্রকল্প এই মুহূর্তে রাজ্যের তৃণমূল সরকার চালাচ্ছে, এবং এই 97টা প্রকল্প এখন রাজ্যের মানুষের তো মনে থাকার কথা নয়, মুখ্যমন্ত্রীরও মনে থাকার কথা নয়। মুখ্যমন্ত্রীও মাঝে মাঝে ভুলে যান, বলেন যে এত প্রকল্প, এত সামাজিক প্রকল্প চলছে যে সেগুলো মনে রাখাই দুষ্কর। একদম ঠিক কথা, কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, অমুক সাথী, তমুক সাথী, এইসব যে প্রকল্প, এই প্রকল্পগুলো কি মানুষের, মানে বাংলার মানুষের জীবন উন্নত করার জন্য, নাকি ভোট বাক্সে ভোট বাড়ানোর জন্য? এটা যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ ভালো মতোই বোঝেন যে এই যে 97টা সামাজিক প্রকল্প, এই প্রকল্পগুলো ঠিক কিসের জন্য। এখন আসা যাক যে রাজ্যে প্রচুর এই অফিস সেই অফিস, এই বিল্ডিং সেই বিল্ডিং তৈরি হয়েছে, একদম ঠিক কথা। রাজ্যে প্রচুর স্কুল বিল্ডিং তৈরি হয়েছে, রাজ্যে প্রচুর হাসপাতাল বিল্ডিং তৈরি হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতালের নামে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে সেই সব বিল্ডিংয়ে শিক্ষক আছে তো? শিক্ষক থাকলেও সেই শিক্ষক যে নকল শিক্ষক না আসল শিক্ষক, তার গ্যারেন্টি কে দেবে? আর যোগ্য অযোগ্যদের যদি গ্যারেন্টি কোনো না থাকে, তাহলে বাংলার যারা সেই কন্যাশ্রী, যুবশ্রী, তারা যে পড়াশোনাটা করছে, সেই পড়াশোনাটা করে ভবিষ্যতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় পেরে উঠবে তো? প্রশ্নটা কিন্তু উঠছে। এবং সেই সঙ্গে এই প্রশ্নটাও উঠছে যে আপনি বলছেন যে এই রিক্সাওয়ালার ঘর থেকেই ডাক্তার বেরোয়, এই গরিব মানুষদের ঘর থেকেই ইঞ্জিনিয়ার বেরোয়। মিথ্যা কথা একদম যে বলেননি সেটা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে কজন ডাক্তার আর কজন ইঞ্জিনিয়ার এই রিক্সাওয়ালা, টোটোওয়ালা কিংবা গরিব মানুষদের ঘর থেকে আসে? যে কজন টোটোওয়ালা, রিক্সাওয়ালার ঘর থেকে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার বেরোয়, তারা কতজন? তাদের সংখ্যা বাড়ানোটাই কি রাজ্য সরকারের কাজ ছিল না? আর সেই টোটোওয়ালা কিংবা রিক্সাওয়ালাদের ছেলে মেয়েদের যদি নিজস্ব প্রতিভা না থাকতো, তাহলে কি তারা এত দূর যেতে পারতো? আর যদি সত্যি সত্যি রাজ্য সরকার সেই ধরনের উন্নয়ন করে থাকে, তাহলে সব টোটোওয়ালা কিংবা রিক্সাওয়ালার কথা বলছি না, অন্তত এই রাজ্যে 20 থেকে 25% টোটোওয়ালা কিংবা রিক্সাওয়ালার ছেলে মেয়েরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো। সেটা আদৌ হচ্ছে কি? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। আর ঠিক এখানেই কিন্তু বিরোধীরা কিংবা সমালোচকেরা একটা সমালোচনার সুযোগ পাচ্ছে,
কেননা যে কাজগুলো উন্নয়নের নামে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেগুলো যে আসলে গোড়া কেটে আগায় জল দেওয়া, সেটা তো এই 14 বছরে প্রমাণ হয়ে যাচ্ছে। 14 বছরে তো বোঝা যাচ্ছে যে উন্নয়নের নামে আসলে ঠিক কী চলছে এবং সেই উন্নয়ন আদৌ এই বাঙালির ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা কিন্তু সময়ই বলবে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।